হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য প্রোজ থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। এই এমসিকিউগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে নাও তাহলে প্রোজ থেকে এমসিকিউ নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। পুরো 4 নাম্বারে কিন্তু তোমরা এমসিকিউ এর এখানে পেয়ে যাবে। আর দ্য আইজ হ্যাভ ইট এবং সাথে স্ট্রং রুটস, 3 কোশ্চেন্স এবং থ্যাংক ইউ ম্যাম, প্রত্যেকটা থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমি এখানে দিয়েছি। এবং যারা যারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যুক্ত হতে চাও বা আমার কাছ থেকে পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, এবং সেখানে তোমরা চাইলে যদি মেসেজ করো তাহলে কী করা হবে, তোমাদের পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে এমসিকিউ, এসসিকিউ এবং এলএকিউ এর। তাই অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো প্রোজগুলো শুরু করি, প্রোজের এমসিকিউগুলো শুরু করি। আর এখানে একটা কথা বলে দিই যে টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য এটাই কিন্তু সর্বোচ্চ সাজেশন, এর বাইরে কিন্তু আর কিছু যাবে না। টেস্টের জন্য তুমি যেটা পড়বে সেটা ফাইনালের জন্য কিন্তু একইভাবে প্রযোজ্য। তো চলো দ্য আইজ হ্যাভ ইট থেকে কোন কোন এমসিকিউগুলো পড়বে দেখো। দ্য নারেটর হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু রোহানা। লেখক ট্রেনের কামরায় রোহানা অবধি একা ছিলেন। দ্য নারেটর অফ দ্য স্টোরি ওয়াজ গোয়িং টু, এই গল্পের লেখক কোথায় যাচ্ছেন? দেহরাদুনে যাচ্ছেন, তাহলে হবে দেহরা। দে সিমড ভেরি অ্যাংশিয়াস। হিয়ার দে রেফার্স টু, এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য প্যারেন্টস অফ দ্য গার্ল, মেয়েটির বাবা মাকে। হার প্যারেন্টস ওয়ার অ্যাংশিয়াস অ্যাবাউট, তার বাবা মা কী নিয়ে চিন্তিত ছিল? হার কমফর্ট, তার আরাম নিয়ে চিন্তিত ছিল। হু গেভ দ্য ইনস্ট্রাকশন টু দ্য গার্ল, মেয়েটিকে বিস্তারিত বিবরণ কে দিয়েছিল? দ্য ওম্যান, মহিলাটি। অ্যাট দ্যাট টাইম দ্য ন্যারেটর ওয়াজ, সেই সময়ে লেখক ছিল সম্পূর্ণ অন্ধ, টোটালি ব্লাইন্ড। দ্য আইস অফ দ্য ন্যারেটর ওয়্যার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, লেখকের চোখ কেবলমাত্র আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল। দ্য গার্ল ওর স্লিপার্স, মেয়েটি চপ্পল পরেছিল। দ্য ন্যারেটর লাইক দ্য সাউন্ড অফ দ্য গার্লস ভয়েস, লেখক মেয়েটির গলার স্বর পছন্দ করেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, তুমি কি দেহরার সমস্ত পথটাই যাবে? হু সেড দিস ওয়ার্ডস, কে কথাটি বলেছিল? দ্য ন্যারেটর, লেখক বলেছিল। দ্য ন্যারেটর ওয়াজ সিটিং ইন এ ডার্ক কর্নার, লেখক একটা অন্ধকার কোণায় বসেছিল। দ্য ন্যারেটর হ্যাড অবজার্ভ দ্যাট পিপল উইথ গুড আইসাইট অফেন ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, লেখক লক্ষ্য করেছেন যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো তারা তাদের ঠিক চোখের সামনে কী কী থাকে সেগুলো তারা দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের দেখার মতো অনেক জিনিস আছে। হিয়ার দে রেফার্স টু, এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে? পিপল উইথ গুড আইসাইট, যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো তাদের বোঝানো হয়েছে। দ্য ন্যারেটর ডিড নট ওয়ান্ট টু বি ডিসকভার্ড হিজ ব্লাইন্ডনেস, লেখক চায়নি যে তার অন্ধত্ব, সে যে চোখে দেখতে পায় না সেটা মেয়েটা আবিষ্কার করুক। দ্য ব্লাইন্ড গার্ল সেইড দ্যাট শি উড গেট অফ অ্যাট সাহারানপুর, অন্ধ মেয়েটি বলেছিল যে সে সাহারানপুরে নেমে যাবে। হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর, কে মেয়েটিকে সাহারানপুরে নিতে আসবে? হার আন্ট, তার কাকিমা। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, লেখকের মতে আন্টসরা হচ্ছে ফর্মিডেবল ক্রিয়েচার্স, মানে নিষিদ্ধ প্রাণী। দ্য ন্যারেটর ইজ গোয়িং টু ভিজিট, লেখক কোথায় যাচ্ছে? দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, দেহরাদুন থেকে মুসৌরিতে যাচ্ছে, মানে দেহরা হয়ে মুসৌরিতে যাবে। দ্য ব্লাইন্ড গার্ল সেইড দ্যাট শি লাভ দ্য হিলস, অন্ধ মেয়েটি বলেছিল যে সে পাহাড় ভালোবাসে। দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস ইজ, পাহাড়ে যাওয়ার সেরা সময় হলো, পাহাড়ে যাওয়ার সেরা সময় কি? ইজ অক্টোবর, অক্টোবর মাস। ইন অক্টোবর দ্য সান ইজ ডিসক্রাইবড অ্যাজ, অক্টোবর মাসে সূর্যকে কীরকমভাবে বর্ণনা করা হয়েছে? ডিলিশিয়াস, সুস্বাদু বলা হয়েছে। ইন অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, অক্টোবর মাসে পাহাড় বন্য ডালিয়ায় ভরে ওঠে। হাউ ক্যান ওয়ান এনজয় দ্য বিউটি অফ দ্য হিলস, কীভাবে একজন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে? উইথ এ লিটল ব্র্যান্ডি, সামান্য একটু ব্র্যান্ডি পান করে। ইন অক্টোবর দ্য রোডস অফ দ্য হিলস আর কোয়াইট ডেজার্টেড, অক্টোবর মাসে পাহাড়ের রাস্তাগুলো নির্জন হয়ে যায়। দ্য ন্যারেটর ওন্ডার্ড ইফ হিজ ওয়ার্ডস হ্যাড টাচড হার, লেখক অবাক হয়েছিল যে তার কথাগুলো মেয়েটিকে স্পর্শ করেছে কিনা। তারপর দ্য ন্যারেটর থট ইফ দ্য গার্ল থট হিম এ রোম্যান্টিক ফুল, লেখক ভেবেছিল যে মেয়েটি তাকে রোম্যান্টিক ফুল ভাবলো কিনা। দ্য ন্যারেটর মুভড অ্যালং দ্য বার্থ ইজিলি, লেখক খুব সহজে কামরায় এক জায়গা থেকে অন্য জায়গায় গেল। দ্য কম্পার্টমেন্ট দ্য ন্যারেটর ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, ইন দ্য কম্পার্টমেন্ট দ্য ন্যারেটর ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, কামরায় লেখক কোথায়
জানলাটা রয়েছে সেটা অনুভব করার চেষ্টা করলো। সিটিং বিসাইড দ্য উইন্ডো, জানলার পাশে বসে দ্য ন্যারেটর ওয়াজ মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, লেখক ভূমিচিত্র বা ভূমিরূপ দেখার ভান করছিলেন। দ্য ন্যারেটর কুড হিয়ার, লেখক শুনতে পাচ্ছিলেন প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিন মানে হচ্ছে কামরা, বা এখানে ইঞ্জিন মানে হচ্ছে রেলের যে বগি বা ইঞ্জিন, তার হাঁপানির শব্দ লেখক শুনতে পাচ্ছিলেন। ইন হিটস মাইন্ডস আই দ্য ন্যারেটর কুড সি টেলিগ্রাফ পোস্ট, লেখক তার মনের চোখে কি দেখতে পাচ্ছিল, টেলিগ্রাফ পোস্টগুলো জ্বলে চলে যাচ্ছে। ফ্রম দ্য কম্পার্টমেন্ট দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য ট্রিজ দ্যাট সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, কামরা থেকে যেন দেখে মনে হচ্ছিল যে গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। দ্য গার্ল আস্কড দ্য ন্যারেটর ইফ he saw any animals, if he saw any animals, মানে মেয়েটি লেখককে জিজ্ঞাসা করেছিল যে সে কোনো রকম কোনো প্রাণী দেখেছে কিনা। তারপরটা দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য ফরেস্ট নিয়ার দেরা, যে লেখক জানতো যে দেরার কাছে জঙ্গলগুলোতে খুব অল্প সংখ্যক প্রাণী পড়ে রয়েছে। হার্ডলি এনি অ্যানিমালস, তাহলে হবে হার্ডলি এনি অ্যানিমালস। দ্য রিমার্ক ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস ওয়াজ এ কোয়াইট ডিয়ারিং স্টেটমেন্ট, যে তোমার একটা সুন্দর মুখ আছে, এটা একটা ভীষণই সাহসিকতাপূর্ণ বক্তব্য। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব অল্প সংখ্যক মেয়েরাই তোষামত প্রতিরোধ করতে পারে। ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, যাই হোক বেশ একটা সুন্দর মুখ কী হতে পারে, একটা আকর্ষণীয় মুখ সুন্দরও হতে পারে, সে বলল। তাহলে এখানে কে বললো, দিস ইজ সেইড বাই, এটা কার দ্বারা বলা হয়েছিল, লেখিকার মানে লেখকের দ্বারা, তাহলে হবে দ্য ন্যারেটর। দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্যাট দ্য ন্যারেটর টু বি গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস, ট্রেনে কামরা যে মেয়েটি ছিল সে লেখককে কী ভেবেছিল, সাহসী একদম ভীষণ একজন গম্ভীর এবং সাহসী যুবক ভেবেছিল। দ্য থট অফ লাফটার অনলি মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, হাসির কথা ভেবেই লেখক নিজেকে ভীষণই একা এবং সমস্যার জর্জরিত পেলেন। দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, মেয়েটি 2 কি 3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারে না। দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ইন দ্য ট্রেন ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু, লেখক কামরায় বসে থাকতে প্রস্তুত ছিলেন কতক্ষণ অবধি, জাস্ট টু লিসেন টু হার, শুধুমাত্র মেয়েটার কথা শুনে যাওয়ার জন্য। দ্য গার্লস ভয়েড হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, মেয়েটির গলার স্বরের মধ্যে পাহাড়ি নদীর উচ্ছলতা ছিল। দ্য মেমোরি অফ দ্য ব্রিফ এনকাউন্টার উইথ দ্য গার্ল উইল স্টে উইথ দ্য ন্যারেটর, লেখকের সাথে মেয়েটির যে কথোপকথন সেটা কতক্ষণ অবধি থেকে যাবে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার, মেয়েটির যাত্রাপথের বাকি সময়টা এবং তারপরেও আরও কিছু সময় থেকে যাবে, মানে যাত্রাপথের বাকি সময়টা এবং তারপরেও আরও কিছু সময় থেকে যাবে। ওয়েন দ্য গার্ল গট রেডি টু কালেক্ট হার থিংস ইন দ্য ট্রেন, যখন মেয়েটা উঠে পড়লো ট্রেনে সমস্ত জিনিসপত্রগুলো সংগ্রহ করার জন্য, দ্য ন্যারেটর থট অফ হার হেয়ার, লেখক তার চুলের কথা ভেবেছিলেন। এ হাই পিচড ফিমেল ভয়েস ওয়াজ হার্ড ওয়েন দ্য ট্রেন ডিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, একটা তীক্ষ্ণ এক মহিলার গলার স্বর শোনা গেল যখন ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো। ইট ওয়াজ দ্য ভয়েস অফ হার, এটা কার গলার স্বর ছিল, তার আন্টের গলার স্বর ছিল, তাহলে হবে আন্ট। হোয়াট ট্যান্টিলাইজ দ্য ন্যারেটর ওয়াজ দ্য পারফিউম অফ হার হেয়ার, মেয়েটিকে চুলের গন্ধ লেখককে মন্ত্রমুগ্ধ করেছিল। দ্য সেন্ট অফ পারফিউম দ্যাট লিঙ্গার্ড ইন দ্য কম্পার্টমেন্ট কেম ফ্রম দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুল থেকে ওই সুন্দর গন্ধটা আসছিল। এ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর স্পোক অ্যাপোলজেটিক্যালি, যে লোকটা কামরায় প্রবেশ করলো সাহারানপুরে সে ক্ষমা চেয়ে নিল। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে, হিয়ার দ্য ন্যারেটর মিনস টু সিগনিফাই দ্য গেম অফ ডিসেপশন, ডিসেপশন মানে হচ্ছে অনুমান, যে আরেকবার আমি একটা খেলা খেলতে পারবো, খেলাটা হচ্ছে অনুমানের খেলা। দ্য ম্যান হু কেম ইন্টু দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর ওয়াজ, যে লোকটা সাহারানপুরে ট্রেনে উঠেছিল সে কী ছিল, ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য গার্ল, মেয়েটির মতো এত আকর্ষণীয় ছিল না। দ্য ন্যারেটর আস্কড হিজ কম্পেনিয়ন, লেখক তার সঙ্গীকে জিজ্ঞাসা করেছিল, ইফ হি হ্যাড নোটিস দ্য গার্লস হেয়ার, যে সে মেয়েটার চুল লক্ষ্য করেছে কিনা। দ্য প্যাসেঞ্জার সেইড দ্যাট দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইস বাট শি ওয়াজ ব্লাইন্ড, লেখক বলেছিল যে সে মেয়েটাকে দেখেছে, মেয়েটার চোখ দেখেছে, কিন্তু বাট শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কিন্তু সে ছিল সম্পূর্ণ অন্ধ। তো এই যে 52 অর্থাৎ 52টা MCQ দিলাম, এটা আইসাবিট থেকে করবে এবং
এই এমসিকিউগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, অবশ্যই করে কিন্তু তোমরা তোমাদের অনেকেরই জিজ্ঞাসা রয়েছে যে স্ট্রং রুট থেকে কোন কোন এমসিকিউগুলো করব, কোন কোন এমসিকিউগুলো পড়লে আমি টেস্টেও কমন পাবো, ফাইনালেও কমন পাবো। দেখো, এমসিকিউ পড়তে গেলে বা এমসিকিউ এর অ্যান্সার করতে গেলে, যেটা আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি, অনেকেরই এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে যে টেক্সট পড়তে হবে এমসিকিউ করার জন্য। এটা একদম সত্যি কথা। টেক্সট কিন্তু ভালো করে পড়তে হবে, একদম সহজ সরলভাবে তোমাদের কিন্তু আমি ভিডিও দিয়েছি, একদম সহজভাবে এক্সপ্লেনেশন করে দিয়েছি। কোনো রকম মানে বইয়ের শব্দ কিন্তু সেখানে নেই বা কোনো কঠিন শব্দ তোমরা সেখানে পাবে না। যদি একবার অন্তত তোমরা ভিডিওটা দেখো স্ট্রং রুটসে, তাহলে দেখবে যে একদম জল ভাত হয়ে গেছে, স্ট্রং রুটস কিন্তু বুঝতে আর অসুবিধা হচ্ছে না। তাই অবশ্যই করে কিন্তু দেখে নিও স্ট্রং রুটসটা। তো চলো আমি তোমাদের এবার বলে দিচ্ছি যে কোন কোন এমসিকিউগুলো তোমাদের আসার মতো বা পরীক্ষায় আসতে পারে টেস্ট বা ফাইনালে। তো দেখো, প্রথম এমসিকিউ রয়েছে, দ্য নেম অফ এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি ইজ। এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনীর নাম কি? উইংস অফ ফায়ার। আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস ওয়াজ রামেশ্বরম, ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। এপিজে আব্দুল কালামের জন্মস্থান ছিল রামেশ্বরমের দ্বীপ শহরে। এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড। এপিজে আব্দুল কালামের বাবার কি ছিল না? নাইদার মাচ ফর্মাল এডুকেশন, খুব বেশি প্রথাগত শিক্ষা ছিল না, নর মাচ ওয়েলথ, না খুব বেশি সম্পত্তি ছিল। হু পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, কে ভীষণ জ্ঞান এবং মনের বিশুদ্ধতার অধিকারী ছিলেন, ভীষণ দয়ালু স্বভাবের কে ছিলেন? জয়নুলউদ্দিন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা। এপিজে আব্দুল কালামস ফাদার ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন আশিয়াম্মা। এপিজে আব্দুল কালামের বাবা একজন আদর্শ ধর্মপত্নীকে বা সহধর্মিনীকে কার মধ্যে খুঁজে পেয়েছিলেন? আশিয়াম্মার মধ্যে। ওয়ান অফ দ্য 4 bears অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ বাহাদুর। কালামের মায়ের কোনো এক পূর্বপুরুষকে ব্রিটিশ সরকার বাহাদুর উপাধি দিয়েছিলেন। কালাম হ্যাড আনডিস্টিংগুইশড লুকস। কালামের খুব একটা উল্লেখযোগ্য দেখতে মানে চেহারা ছিল না। অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম হিজ প্যারেন্টস ওয়্যার, এপিজে আব্দুল কালামের মতে তার বাবা মা কীরকম ছিলেন? টল অ্যান্ড হ্যান্ডসাম, লম্বা এবং সুদর্শন। কালাম অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস। কালাম এবং তার ভাই ও বোনেরা কোথায় থাকতো? তাদের পৈতৃক বাড়িতে থাকতো। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস which was made of limestone and brick. এপিজে আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি ছিল, সেই পৈতৃক বাড়ি, বিশাল পৈতৃক বাড়ি কী দিয়ে তৈরি হয়েছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুন এবং ইট দিয়ে। কালামস ফাদার লেড কালামের বাবা কীরকম জীবনযাপন করতেন? এ ভেরি সিম্পল লাইফ, একটা ভীষণ সহজ সরল জীবন তিনি যাপন করতেন। এপিজে আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্ট। এপিজে আব্দুল কালামের বাবা সমস্ত রকম আরাম বর্জন করেছিলেন। কমফর্টস অ্যান্ড লাক্সুরিজ, আরাম এবং বিলাসিতা বর্জন করেছিলেন। আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন। আব্দুল কালামের পৈতৃক বাড়ি কত সালে তৈরি করা হয়েছিল? ইন মিড 19th century, 19 শতকের মাঝামাঝি সময়। ইন হিজ চাইল্ডহুড কালাম ওয়াজ প্রোভাইডেড উইথ অল নেসেসারি। ছোটোবেলায় কালামকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছিল। তার মধ্যে কী কী ছিল? ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোথস, খাবার, ওষুধ এবং জামা কাপড়। কালাম ইউজুয়ালি এট উইথ হিজ মাদার। কালাম সাধারণত কী করতো? তার মায়ের সাথে খাবার খেত। ড্যাশ মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। কে বা কি রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল? দ্য শিবা টেম্পল, শিব মন্দির। দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট 10 minute ওয়াক ফ্রম কালামস হাউস। শিব মন্দির কালামের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। কালামের এলাকাটা ছিল মূলত মুসলিম অধ্যুষিত। কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর ইভিনিং প্রেয়ার। সন্ধ্যেবেলার প্রার্থনার জন্য কালামের বাবা তাকে মসজিদে নিয়ে যেতেন। Kalam's father went to a very old mosque every evening with his son Kalam. কালামের বাবা তার ছেলের সাথে প্রতি সন্ধ্যায় তাদের এলাকায় থাকা একটা পুরনো মসজিদে তাকে নিয়ে যেতেন।
আচ্ছা, আমার একটুখানি ঠান্ডা লেগেছে, তাই একটু গলার স্বরটা একটু অসুবিধা হচ্ছে, আশা করি তোমাদের সেটা বুঝতে পারছো। বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগে রয়েছে, কিন্তু ভিডিও তো দিতেই হবে, কারণ তোমাদের অনেক ভিডিও ডিলেট হয়ে গেছে এবং রিসেন্টলি হয়তো তোমরা সেটা লক্ষ্যও করে থাকবে যে বেশ কিছুদিন কিন্তু অনেক ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, পরেরটা দেখো। কালাম হ্যাড নো আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার বিকজ কালামের কোনো রকম ধারণা ছিল না এই প্রার্থনাগুলোর সম্বন্ধে। কেন ধারণা ছিল না? বিকজ ইট ওয়াজ চ্যান্টেড ইন অ্যারাবিক, কারণ এটা উচ্চারণ করা হতো, এই প্রার্থনাগুলো উচ্চারণ করা হতো আরবি ভাষায়। ওয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক, যখন কালামের বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনা করার পর, পিপল অফ ডিফারেন্ট কমিউনিটি উড বি সিটিং আউটসাইড টু মিট হিম, বিভিন্ন ধর্মের লোক মন্দিরের বাইরে বসে থাকতো তার সাথে দেখা করার জন্য। ওয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক হি স পিপল, কালামের বাবা যখন মন্দিরের বাইরে বেরিয়ে আসতো তিনি তখন লোকেদের দেখতেন যে লোকেরা তাকে কি অফার করতো, অফারিং হিম দ্য বোলস অফ ওয়াটার, এক বাটি জল তার সামনে রাখতো। দ্য হোলি ওয়াটার স্যাংটিফাই বাই হিজ ফাদার ওয়াজ ক্যারিড ফর ইনভ্যালিডস, এই যে পবিত্র জল কালামের বাবা যেটাকে শুদ্ধ করে দিত সেটা বাড়িতে নিয়ে যাওয়া হতো অসুস্থদের জন্য। পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ দ্য শিবা টেম্পল, শিব মন্দিরের উচ্চ পণ্ডিত ছিলেন বা উচ্চ পুরোহিত ছিলেন পাকসি লক্ষ্মণ শাস্ত্রী। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, ওয়েন উই প্রে উই ট্রান্সেন্ড আওয়ার বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, যখন আমরা প্রার্থনা করি, কালামের বাবার মতে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা কি করি, তখন আমরা এই মহাজাগতিক শক্তির একটা অংশ হয়ে উঠি, আমাদের শরীরের ঊর্ধ্বে উঠে এই মহাজাগতিক শক্তির একটা অংশ হয়ে উঠি। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, দ্য কসমস নোস নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, কালামের বাবার মতে এই ধর্ম, কসমস মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ধর্ম নয়, এই মহাজাগতিক শক্তি বা এই যে সমস্ত মানুষ একসাথে মিলে যাচ্ছে, এখানে কিন্তু কোনো রকম জাতি, ধর্ম, বর্ণ কোনো রকম কিন্তু কোনো ভেদাভেদ নেই। আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল, কালামের বাবা খুব সহজ সরল ভাষায় কি করতে পারতেন, জটিল আধ্যাত্মিক ব্যাপারগুলোকে তুলে ধরতে পারতেন। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, কালামের বাবার মতে প্রতিকূলতা সবসময় কী নিয়ে আসে, প্রতিকূলতা সবসময় আত্মসমীক্ষার সুযোগ নিয়ে আসে। দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, আব্দুল কালামের বাবার কথাগুলো তার মধ্যে একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহ এনে দিত। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, ওয়েন এভার পিপল রিচ অ্যান ইম্পাস, যখন লোকেদেরই কোনো সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা এমন একটা লোকের খোঁজ করে যে কিনা তাদেরকে কী করবে, সাহায্য করবে, ওর থেকে বের করবে। কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, কালাম মনে করতো যে তার বাবা বা স্মরণ করতো যে তার বাবা সকালবেলা বা ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠত। কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে উইথ নামাজ বিফোর ডন, কালামের মনে পড়ে যে তার বাবা তার দিন শুরু করতো ভোর হওয়ার আগে নামাজ পড়ে। দ্য কোকোনাট গ্রোভ ওয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট, যে নারকেল বাগানে আব্দুল কালামের বাবা প্রতিদিন সকালে হেঁটে যেত সেটা কত দূরে ছিল, ওয়াজ অ্যাবাউট 4 miles, 4 মাইল দূরে ছিল। কালামস ফাদার উড গো টু দেয়ার কোকোনাট গ্রোভ অ্যান্ড রিটার্ন উইথ অ্যাবাউট 8 dozen কোকোনাটস, কালামের বাবা তাদের নারকেল বাগানে যেত এবং 1 ডজন নারকেল নিয়ে ফিরে আসতো। কালামস ফাদার উড মেনটেন হিজ রুটিন বাউন্ড লাইফ আপ টু লেট 60s, কালামের বাবা কী করতো, এই রুটিনটা প্রতিনিয়ত মেনে চলতো, এই নিয়মটা বা এই রুটিনটা দৈনন্দিন কাজকর্মটা প্রতিদিন মেনে চলতো। কত বছর বয়স অবধি? লেট 60s, 60 বছরের বয়সের শেষের দিক পর্যন্ত। কালাম ট্রাই টু ইমিউলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ, কালাম চেষ্টা করতো তার বাবাকে অনুকরণ করার তার নিজের জগতে। কোন জগতে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে। কালাম হ্যাড ডিপ ফেইথ ইন দ্য এক্সিস্টেন্স অফ এ ডিভাইন পাওয়ার, কালামের বিশ্বাস ছিল, কিসে বিশ্বাস ছিল? এই মহাজাগতিক শক্তি বা ঐশ্বরিক শক্তি কোনো একটা আছে, তাতে কালামের বিশ্বাস ছিল। তো স্ট্রং রুটস থেকে তাহলে এই এমসিকিউগুলোই করবে। এরপরে আমি তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে এমসিকিউ দেবো, ও সেগুলোও কিন্তু অবশ্যই করে দেখে নিও।
থ্যাংক ইউ ম্যাম থেকে কোন কোন এমসিকিউগুলো করবো সেগুলো তো বলবোই, কিন্তু তার আগে বলি যে থ্যাংক ইউ ম্যামটা যারা যারা এখনও অবধি পড়োনি অবশ্যই করে কিন্তু পড়ে নিও, কারণ আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি, একদম সহজ সরলভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর এমসিকিউ করতে গেলে কিন্তু টেক্সট পড়তেই হবে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমি একই কথা বলছি যে এমসিকিউ করতে গেলে কিন্তু টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে, তাহলে দেখবে যে এমসিকিউ করার জন্য কিন্তু আর তোমাকে অন্যের উপর নির্ভর করতে হচ্ছে না বা কোনো একটা পার্টিকুলার সাজেশন পড়ে এমসিকিউ করতে হচ্ছে না, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু তোমরা পেরে যাচ্ছ, নিজেরাই করতে পারবে। তো চলো প্রথমটা কি রয়েছে দেখো। দ্য লার্জ পার্স দ্যাট দ্য ওম্যান ওয়াজ ক্যারিং হ্যাড এ লং স্ট্র্যাপ, যে বিশাল পার্সটা বা ব্যাগটা মহিলাটি বহন করছিল সেটার কি ছিল, একটা লম্বা হাতল ছিল। দ্য পকেট বুক অফ মিসেস জোন্স কন্টেইনড এভরিথিং এক্সেপ্ট হ্যামার অ্যান্ড নেলস, হাতুড়ি এবং পেরেক ছাড়া মিসেস জোন্সের ওই পার্সের মধ্যে বা মানিব্যাগের মধ্যে সব কিছুই ছিল। Mrs. Bates was walking alone at 11 o'clock at night. মিসেস জোন্স রাত্রিবেলা রাত 11টার সময় রাস্তা দিয়ে একা হেঁটে বাড়ি ফিরছিলেন। দ্য বয় ট্রাইড টু স্ন্যাচ ফ্রম দ্য লেডি, ছেলেটা ওই মহিলাটির কাছ থেকে কী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, হার পার্স, তার ব্যাগটা। দ্য বয় লস্ট ব্যালেন্স, ছেলেটি তার ভারসাম্য হারিয়ে ফেলেছিল, অ্যান্ড ফেল অন, এবং পড়ে গিয়েছিল। কোথায় পড়ে গিয়েছিল? অন দ্য সাইডওয়াক, রাস্তার উপরে। দ্য বয় লস্ট ব্যালেন্স বিকজ অফ, ছেলেটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল। কেন হারিয়েছিল ভারসাম্য? বিকজ অফ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড, কারণ ছেলেটার ওজন এবং ওই পার্সটার ওজন দুটো মিলিয়ে ছেলেটা তার ভারসাম্য হারিয়ে ফেলেছিল। হিজ ওন ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড। তারপর দ্য ওম্যান সিম্পলি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড কিকড হিম, মহিলাটি খুব সহজে পিছনে ঘুরল এবং তাকে লাথি মারল। দ্য লেডি picked up the boy from the street by holding his shirt front, মহিলাটি ছেলেটিকে রাস্তা থেকে তুলল। কিভাবে তুলল? তার শার্টের গোড়াটা ধরে, মানে সামনের দিকটা ধরে তাকে রাস্তা থেকে তুলল। দ্য ওম্যান shook the boy until his teeth rattled, মহিলাটি ছেলেটিকে ততক্ষণ অবধি ঝাঁকাতে থাকলো যতক্ষণ না ও দাঁত ঠকঠক শব্দ করে বা দাঁত ঠকঠক করে বা কেঁপে ওঠে। দ্য বয় ওয়ান্টেড মিসেস জোন্স টু টেক হিম টু প্রিজন, ছেলেটি চেয়েছিল যে মিসেস জোন্স তাকে জেলে দিক। রজার ওর ব্লু জিন্স, রজার কি পরেছিল? নীল জিন্স পরেছিল। তারপর দ্য এজ অফ দ্য বয় হু ট্রাইড টু স্ন্যাচ মিসেস বেটস পার্স ওয়াজ, যে ছেলেটি মিসেস বেটসের পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বা টাকার ব্যাগটা বা মানি ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সে কে ছিল? তার বয়স কত ছিল? 14 or 15, 15 কি 14 কি 15 বছর বয়স তার ছিল। মিসেস জোন্স ওয়ান্টেড টু টিচ রজার, মিসেস জোন্স রজারকে কি শেখাতে চেয়েছিল? রাইট ফ্রম রং, ভুল থেকে ঠিকটা শেখাতে চেয়েছিল। দ্য ফুল নেম অফ মিসেস লুয়েলা বেটস ওয়াজ, মিসেস লুয়েলা বেটসের পুরো নাম কি ছিল? মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। ইন থ্যাংক ইউ ম্যাম সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস, থ্যাংক ইউ ম্যামে ছেলেটির মুখ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল। হাফ নেলসন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম অফ রেসলিং, হাফ নেলসন এটা কিসের সাথে জড়িত? রেসলিংয়ের সাথে, অর্থাৎ কুস্তির সাথে জড়িত। দ্য ওম্যান ড্র্যাগ দ্য বয় টু হার হাউস, মহিলাটি ছেলেটিকে তার বাড়িতে টেনে টেনে নিয়ে গিয়েছিল। টু ক্লিন হিম আপ অ্যান্ড কুক হিম এ মিল, তাকে পরিষ্কার করার জন্য এবং তাকে খাবার রান্না করে দেওয়ার জন্য। আফটার গেটিং টু হার ডোর, দরজায় পৌঁছানোর পর বা বাড়িতে পৌঁছানোর পর মিসেস বেটস ফার্স্ট এন্টার্ড, মিসেস বেটস প্রথম কোথায় প্রবেশ করেছিল বা মিসেস জোন্স কোথায় প্রবেশ করেছিল? দ্য হল ঘরে। রজার কুড হিয়ার আদার পিপল লাফিং অ্যান্ড টকিং, রজার শুনতে পাচ্ছিল যে অন্যান্য লোকেরা ওই বড় বাড়িতে হাসছিল এবং কথা বলছিল। দ্য বয়েজ নেম ওয়াজ রজার, ছেলেটার নাম কি ছিল? রজার। অন এন্টারিং দ্য রুম মিসেস জোন্স আস্কড রজার, ঘরে প্রবেশ করে মিসেস জোন্স রজারকে জিজ্ঞাসা করেছিল, কি বলেছিল? ওয়াশ হিজ ফেস, তার মুখটা ধোয়ার জন্য। দ্য ওম্যান আস্কড রজার টু লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস হট, যতক্ষণ না জলটা গরম হয়ে যায় ততক্ষণ মহিলাটি ছেলেটিকে বলেছিল যে জলটা ছেড়ে দিতে। তারপর মিসেস জোন্স অফার্ড দ্য বয় সাপার, মিসেস জোন্স ছেলেকে কী বলেছিল? সাপার, অর্থাৎ রাতের খাবার অফার করেছিল তাকে বা খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। রজার ট্রাইড টু স্টিল মিসেস জোন্স পার্স বিকজ, রজার মিসেস জোন্সের পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কেন সে চেষ্টা করেছিল? যাতে ওই নীল সুয়েডের জুতো সে কিনতে পারে।
ওয়ান্টেড, এই যেখানে ওয়ান্টেড মানি ফর শুজ, কারণ সে নীল সুয়েডের জুতের জন্য টাকা প্রয়োজন ছিল তার। দ্য ওমেন ওয়াজ সিটিং অন এ ডে বেড, মহিলাটি একটা ডে বেডের উপর বা সোফা বলতে পারো, যে একটা নিচু সোফার উপর বসেছিল। দ্য লেডি ওয়ান্টেড দ্য বয় টু কম হিজ হেয়ার, মহিলাটি চেয়েছিল যে ছেলেটি তার চুলটাকে একটু আঁচড়ে নিক, বিকজ হি উড লুক প্রেজেন্টেবল, যাতে তাকে একটু ভদ্রস্থ দেখায়। ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড দ্য স্ক্রিন ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স, ঘরের একটা কোনায় স্ক্রিনের পিছনে বা পর্দার পিছনে কি রাখা ছিল, গ্যাস প্লেট অর্থাৎ গ্যাসের একটা ওভেন রাখা ছিল এবং একটা আইস বক্স মানে বরফের বাক্স রাখা ছিল। দ্য ওমেন লেফট হার পার্স অন হার ডেবেট, মহিলাটি ডেবেটের উপর অর্থাৎ সোফার উপর তার পার্সটাকে ছেড়ে রেখে এসেছিল। দ্য লেডি সেইড শি উড মেক কোকোয়া আউট অফ ক্যান্ড মিল্ক, মহিলাটি বলেছিল যে সে কোকো বানাবে কী দিয়ে, ওই যে প্যাকেটজাত যে দুধ মানে ক্যানের যে দুধ রয়েছে, কৌটোবন্ধ যে দুধ, সেটা দিয়ে ও কোকো বানাবে। লুয়েলা বেটস অফার্ড রজার, লুয়েলা বেটস রজারকে কী অফার করেছিল, লাইমা বিনস, হ্যাম, কোকো অ্যান্ড কেক, এটা কিন্তু আর অপশান লিখিনি, পুরো ডাইরেক্ট অ্যান্সার লিখে দিয়েছি। মিসেস জোন্স ওয়ার্কড অ্যাট এ হোটেল বিউটি শপ, মিসেস জোন্স কোথায় কাজ করে, একটা হোটেল বিউটি শপে, মানে একটা হোটেলের প্রসাধনী সামগ্রীর জিনিসপত্রের দোকানে উনি কাজ করেন। দ্য কেক দ্যাট ওয়াজ অফার টু রজার কস্ট 10 সেন্টস, যে কেকটা রজারকে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য সেটার দাম কত ছিল, 10 সেন্ট মানে 10 সেন্ট। মিসেস জোন্স গেভ দ্য বয়, মিসেস জোন্স ছেলেটাকে কত টাকা দিয়েছিল, $10, $10। দ্য লাস্ট ওয়ার্ড রজার কুড ম্যানেজ টু সে টু দ্য লেডি ওয়াজ, যে শেষ কথাটা রজার মিসেস জোন্সকে বলতে পেরেছিল সেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাডাম, ধন্যবাদ ম্যাম বা থ্যাংক ইউ ম্যাডাম। যদি তোমাদের অপশানে দেয় থ্যাংক ইউ ম্যাম, তাহলে কিন্তু লিখবে থ্যাংক ইউ ম্যাম। তো এর গেল হচ্ছে থ্যাংক ইউ ম্যামের কোশ্চেন্সগুলো। এরপর আমি তোমাদের সাথে 3 কোশ্চেন্সের থেকে কি কি প্রশ্ন এমসিকিউ তোমরা পড়বে সেগুলো তোমাদের বলবো। 3 কোশ্চেন্স থেকে খুব বেশি এমসিকিউ কিন্তু এখানে নেই, তো 3 কোশ্চেন্স থেকে খুব বেশি এমসিকিউ আমি এখানে দিইও নি, কারণ প্রত্যেক বছর কিছু না কিছু রিপিটেড কোশ্চেন আসে এবং একটাই মাত্র এমসিকিউ তোমাদের আসে। তো 3 কোশ্চেন্স যদি তোমরা ভালো করে খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু তোমরা এমসিকিউ করতে পারবে। আর এখানে 15টা মতো এমসিকিউ দিয়েছি, এই এমসিকিউগুলো উত্তর সহ আমি তোমাদের বলে দিচ্ছি, ভালো করে দেখো। আর তার আগে 3 কোশ্চেন্সের যে ভিডিও দিয়েছি বেঙ্গলি মিনিংয়ে, সেটা আশা করি যদি তোমরা দেখেছো, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। তো দেখো প্রথমটা রয়েছে দ্য জার আস্কড দ্য হারমিট, জার সন্ন্যাসীকে কি বলেছিল, কি জিজ্ঞাসা করেছিল, 3 কোশ্চেন্স, 3টে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ওন্ডেড বাই, দাড়িওয়ালা লোকটিকে সেবা করা হয়েছিল বা ওন্ডেড বাই মানে আহত করা হয়েছিল কার দ্বারা, দ্য জার্স বডিগার্ড, জাহারের দেহরক্ষীদের দ্বারা। দ্য হারমিট ওয়াজ, সন্ন্যাসীরা কীরকম ছিল, ফ্রেইল অ্যান্ড উইক, শীর্ণ এবং দুর্বল। দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক, সন্ন্যাসী সাধারণ মানুষ ছাড়া আর কারোর সাথেই দেখা করে না। দ্য ওন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি এনিমি অফ দ্য জার, ওই আহত ব্যক্তিটা আসলে জারের শত্রু ছিল। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সে, কে সে, উইথ হুম ইউ আর, যার সাথে তুমি আছো। দ্য কিং ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার অ্যাজ দে ওয়্যার অল ডিফারেন্ট, রাজা কারো প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়নি, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলাদা ছিল। দ্য কিং ডাক দ্য বেডস টু হেল্প দ্য হারমিট, রাজা কী করেছিল, মাটি খুঁড়ে বীজ বপন করার জন্য গর্ত করে দিয়েছিল, কিসের জন্য, সন্ন্যাসীকে সাহায্য করার জন্য। দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফর ফরগিভনেস, দাড়িওয়ালা লোকটি ক্ষমা চেয়েছিল। ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম দ্য বিয়ার্ডেড ম্যানস স্টম্যাক, দাড়িওয়ালা ব্যক্তিটির পেটের ক্ষত থেকে রক্ত ঝরছিল। দ্য কিং সেন্ট এ ফিজিশিয়ান টু লুক আফটার হিম, রাজা তার চিকিৎসককে তার কাছে পাঠিয়ে দিয়েছিল তার দেখাশোনা করার জন্য। অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীর মতে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ইজ দ্য পার্সন ইউ আর উইথ অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সে যার সাথে তুমি সেই মুহূর্তে আছো। দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, সন্ন্যাসীটি তার ভীষণ জ্ঞানের জন্য সারা রাজ্যে বিখ্যাত ছিল। দ্য জার হ্যাড এক্সিকিউটেড দ্য বিয়ার্ডেড ম্যানস ব্রাদার্স নয়, দাড়িওয়ালা লোকটির যে ভাই তাকে জার কি করেছিল, হত্যা করেছিল।
3 কোশ্চেন্স ইজ রিটেন বাই, 3 কোশ্চেন্স কে লিখেছেন? লিও টলস্টয়। তো এই 15 বা 15টা এমসিকিউ এখানে যেগুলো বললাম সেগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। টেস্টে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবং ফাইনালেও কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। আর এছাড়া আমি তোমাদের যে টেক্সটটা পড়তে বলেছি সেটা অবশ্যই করে পড়ো। আর যদি তোমাদের পিডিএফ দরকার হয় আমাকে কমেন্ট করে জানিও, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা চালু করতে চলেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।